আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসু। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গার সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব, একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষী হত্যাকাণ্ডের বর্ণনা, চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকদের সাক্ষ্য। লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা, রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জিএমপি কমিশনারকে শোকজের সিদ্ধান্ত। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচির প্রশংসা। এবং প্রথম বাঁহাতি বোলার হিসেবে টি-20তে ৫০০ উইকেট শিকারে সাকিব আল হাসানের রেকর্ড, সিপিএলে অ্যান্টিগার জয়ের নায়ক বিশ্বসেরা অলরাউন্ডার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনের শান্তি কার্যক্রম শুরু সহ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলা ৩ দিনের আন্তর্জাতিক সংলাপে তিনি বলেছেন, একটি জাতিকে সম্পূর্ণ নির্মূলের হাত থেকে রক্ষা করতে হলে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মিয়ানমারের সামরিক বাহিনী সহ রাষ্ট্রের বিরূপ আচরণ ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ। অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতিকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এরপরেও ২০১৭ সালে এবং এরও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। রাইট টু রিটার্ন to their own home and homeland has to be secured, and sustainable return to their homes in Rakhine as soon as possible. রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুততার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন করতে হবে। আসিয়ান সহ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলকে সহায়তা করতে হবে। জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক আদালতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে। এ কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। We have announced the time for election and the country has come to this. ১ বছর আগে দেশ এমন ছিল না। দেশ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এ কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি। সংলাপে জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হবে। এতে অংশ নেবে ১৭০টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী শহীদ মারুফের বাবা আদালতকে জানিয়েছেন, গুলিবিদ্ধ মারুফকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আহত স্থানটি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে পুলিশ। পরে মারুফের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার বিচার চান বাবা মোহাম্মদ ইদ্রিস। জুলাই গণ অভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাকিয়া সুলতানা। মাজরুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ম দিনে সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা।
তিনি বলেন ১৭ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত পেলেট ও বুলেটে বিদ্ধ অবস্থায় অসংখ্য রোগীকে আনা হয় হাসপাতালে। তাদের মধ্যে চিরতরে এক চোখের দৃষ্টি হারান ৪৯৩ জন, আর ২ চোখের আলো হারিয়েছেন ১১ জন। ৪৩ জনের সম্ভবত ২ চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে ২ চোখে খুব সামান্য দেখেন। ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় ১,০০০-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থী মারুফ পড়াশোনা করতেন বরিশালে। ছুটিতে বাবা মোহাম্মদ ইদ্রিসকে কাজে সহায়তা করতে ঢাকায় আসেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ১৯শে জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মারুফের সাথে পুলিশের আচরণ বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ইদ্রিস। পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যারা গুলি করেছেন তাদের সকলের বিচার। সোমবার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৩ জন। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি LMG ৫ লাখ টাকা, কাটা রাইফেল ১ লাখ, পিস্তল ও শটগানের জন্য ৫০,০০০ টাকা এবং প্রতি গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যেই সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। হাতিয়ারগুলি উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, ওই পুরস্কার। এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি, যে আপনারা যদি, আপনারাও কিন্তু ইনক্লুডেড, আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো ৫০,০০০ টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও ৫০,০০০, চায়না রাইফেলের ক্ষেত্রে ১ লক্ষ, SMGর ক্ষেত্রে ১ লাখ, LMGর ক্ষেত্রে ৫ লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য ৫০০ টাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমান বলেছেন, এদেশে তার নির্বিঘ্নে বাঁচার অধিকার রয়েছে, যা সাংবিধানিক এবং মৌলিক অধিকার। সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে হত্যা করতে চাওয়া হচ্ছে। যদি তিনি কারো বিরুদ্ধে কথা বলেন তবে তাকে মামলা করার আহ্বান জানান ফজলুর রহমান। আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম। আমি এই দেশে ৬১ বছর যাবৎ রাজনীতি করি। কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি, শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরাচারী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছা মতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে
তারা যদি খারাপ কাজ করে 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। বাগেরহাটের একটি নির্বাচনী আসন কমানোকে ইসির জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করে আগের মতো 4টি আসন বহালের দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়া ইসির সীমানা নিয়ে শুনানিতে বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে 3টি থেকে বাড়িয়ে 4টি আসন করার দাবি জানানো হয়। পার্বত্য 3 জেলার আসন সংখ্যা 3 থেকে বাড়িয়ে 8টি করার প্রস্তাবও এসেছে। নাজিব বেগের রিপোর্ট। 30 জুলাই প্রকাশিত সীমানার খসড়ায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানো সহ 40টি আসনে ছোট বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বাগেরহাটবাসী। সোমবার ইসিতে সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে বাগেরহাটের প্রতিনিধিরা বলেন তাদের সাথে বৈষম্য করছে বর্তমান কমিশন। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী এবং বাস্তবসম্মত নয়। আমাদের প্রাথমিক যে আলোচনা হয়েছে তাতে আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব। আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে, এবং বাগেরহাটে সর্বোচ্চ আদালত আন্দোলন করা হবে। আসন বাড়ানোর দাবি জানান পার্বত্য 3 জেলার বাসিন্দারা। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় মাত্র 3টি সংসদীয় আসনকে 8টি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমুন্নত রাখা হোক। এছাড়া দ্বিতীয় দিনে সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসন নিয়ে শুনানি হয়। আমার বিশ্বাস নির্বাচন কমিশন শ্যামনগরের মানুষের এবং কালীগঞ্জের মানুষের গণদাবিকেই মেনে নিয়ে তারা চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে। প্রশাসনিক সুবিধা এবং ভৌগোলিক অখণ্ডতা এগুলো বিবেচনা করে তারা পূর্বের 3টা আসন ইনশাআল্লাহ বহাল করবেন। দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। আইনের ফাঁক ফোকর দিয়ে এ ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, আসছে জাতীয় নির্বাচনে কালো টাকা নিয়ন্ত্রণে দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে। চেয়ারম্যান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম সহ দুদকের বিশেষ পরিকল্পনা রয়েছে। ভোট ক্রয় বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে। এ সময় প্রার্থীদের হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। নির্বাচন হবে, নির্বাচন হলে টাকা পয়সার খরচটা একটু বেড়ে যায় বিভিন্ন কারণে। নির্বাচনী প্রচারণা, আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিকে, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই। তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। সাপ্লাই সাইডটা মানে কারা বন্ধ করবে? যারা টাকা সরবরাহ করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। হুট করে দেশে টাকার পরিমাণ, অবৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং তাতে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও তৈরি করতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকেই। শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সংলাপে বক্তারা বলেন, বিদেশ থেকে লোক ভাড়া করে রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে বলেন, শিক্ষা সংস্কার কমিশন হলে সরকার আরও 2 জন বিদেশিকে ভাড়া করে নিয়ে আসত। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিডাপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ নেই। সংস্কার নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান কিছু বলছেন না, নোবেল লরিয়েট কিছু বলছেন না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেনা বেচা খাওয়া দাও, ইকুইপমেন্ট কেন, ইনস্ট্রুমেন্ট কেন, সেগুলো সব ইউজও হবে না, মেডিকেলের বাইরে পড়ে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। একদিক দিয়ে স্যার ভালো হয়েছে,
কমিশন না হওয়াতে, তাহলে আরো 2 জন বিদেশি হয়তো কমিশনের প্রধান পাইতেন, যারা আবার বাংলাদেশ সম্পর্কে ধারণা তাদের মাইট বি আ বিট শ্যালো। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রূপান্তর আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন বক্তারা। এখন দরকার বাংলাদেশের গভর্নেন্স হয়নি বলেই এত ব্যর্থ এই বিচ্যুতি রাষ্ট্র ব্যবস্থায়। সব সরকারের একটা বাতিক হলো শিক্ষা কমিশন করা। এই সরকারের নাই, অসাংবিধানিক সরকার, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই আর কি। ক্ষুধার্ত বাচ্চা স্কুলে আসলে তার কাছে কি করে আপনারা মানসম্মত শিক্ষা আশা করেন? মিড ডে মিল কি হলো, দুপুরের খাবার, সেটা তো এখনো চালু হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন আলোচকরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত প্রার্থীরা। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা রোকেয়া হলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি প্যানেল। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। লাইলা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে মঙ্গলবার। তার আগে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার রোকেয়া হলে অবস্থান করা নিয়ে বিভিন্ন প্যানেলের তুমুল সমালোচনা হয়। লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে একে অপরের প্রতি অভিযোগও তোলে ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন প্রার্থীরা। বিভিন্ন গুপ্ত সংগঠন জুনওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুনভিত্তিক রাজনীতি করত, সেই জুনভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুনওয়াইজ যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে। আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন। ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন? আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে, সাদা দল নাকি নীল দল, কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে, তারই একটা পায়তারা হিসেবে, তারই একটা পরিকল্পনা হিসেবে ডাকসু আয়োজন তারা করছে। হল কার্ডের বাইরে আরো 4 ধরনের কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। একটা হচ্ছে হল কার্ড, আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে, এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পেইং স্লিপ আছে। এই 4টার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। মঙ্গলবার থেকে সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ কমিশনের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেয়া হয় নানা জাতের গাছের চারা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে স্বাগত জানান বিশিষ্টজনরা। শেখ সেলিমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সারা দেশের মতো ঝিনাইদহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহ এমন একটি জেলা যেটা কৃষি নির্ভর একটি স্থান। যে কাজটি গাছ করছে সেটি হচ্ছে এই মাটির উর্বরতা বাড়াচ্ছে। সুতরাং একটি গাছ অনেকভাবে কিন্তু আমাদের উপকার করছে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর ধরে 10 জন মানুষকে কিন্তু অক্সিজেন দিচ্ছে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই।
সবুজায়নে নতুন প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় জেলার টুডেস ইংলিশ ভার্সন স্কুল ও ঝিনাইদহ মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা। গাছ আমাদের জন্য অনেক উপকারী, একসাথে সবাই গাছ লাগাই যাতে আমাদের বাংলাদেশটা প্রকৃতি বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে। প্রকৃতি ও জীবনযাত্রাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে গাছ উপহার দেওয়ার জন্য। বাংলালিংক একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এর সাথে, আশা করি এটা আরো কন্টিনিউ হবে এবং দেশ আমাদের আরো সবুজময় হয়ে যাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। বৃক্ষরোপণই করছি না কিংবা বৃক্ষ বিতরণই করছি না, পাশাপাশি বৃক্ষ পরিচর্যার বিষয়টা আমরা তুলে ধরছি। বাংলাদেশকে আমরা যে সবুজের সামনে গড়ে তুলতে চাই সেটাও অনেকটা কার্যকরী ভূমিকা আপনারা করতে পারবেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে বৃক্ষরোপণ একটা বড় অংশ। পরিবেশ রক্ষার্থে ছাত্রীদেরকে সচেতন করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। অধিক বৃক্ষরোপণে চারপাশ যেমন সবুজ শ্যামল হবে, তেমনি ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়নও। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। এবারে অন্যান্য সংবাদ। উড়োজাহাজে ভ্রমণের টিকিটের দাম, এজেন্সির নাম ও এজেন্সির নিবন্ধন নম্বর লেখা বাধ্যতামূলক করা হয়েছে। বেশি দাম নেওয়ার ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিষয়টি তদারকির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4 জন ম্যাজিস্ট্রেট থাকবেন। মন্ত্রণালয়ে বৈঠক শেষে বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, উড়োজাহাজের ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। নৈরাজ্য করছে এমন ট্রাভেল এজেন্সির তালিকা করা হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি। প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই 3টে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে দক্ষিণ গাজার নাসের মেডিকেল ভবনে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 20 ফিলিস্তিনির প্রাণহানি। খাবারের অভাবে 24 ঘন্টায় 11 জনের মৃত্যু। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায় বিচারকে জনগণ কেন্দ্রিক করতে হলে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো বিষয়কে বিচার ব্যবস্থার কেন্দ্রে নিয়ে আসতে হবে। রাজধানীতে ন্যাশনাল কনফারেন্স অন এডিআর রুল অফ ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিজ ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি। গত 1 বছরে আইনগত সহায়তা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ADR and legal aid are not marginal concerns. They are the very bridge between the formal justice system and the people's lived reality. This is why ADR and legal aid must be the vanguard of judicial reform. সংবিধানের মূলনীতির প্রশ্নে কোনো আপোষ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন। জাতীয় গণতান্ত্রিক আইনজীবী সমিতির এক আলোচনায় তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার পথে না হেঁটে কেবল সংবিধান সংস্কার ও সংবিধান বাতিলের কথা বলা হচ্ছে। সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদিন মালিক বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কাজটি আইনজীবীদের পক্ষ থেকে শুরু করতে হবে। আলোচনায় সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও ব্যারিস্টার সারা হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী সহ সিনিয়র আইনজীবীরা বক্তৃতা করেন। সভ্য
ব্যাপারে ঐক্য হবে না, মানে নিশ্চয়ই বিভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়, মূলনীতির বিষয়, সংবিধানের মূলনীতির বিষয়ে আমাদের একটা অভিন্ন যেটা ঐক্য, সেটা আমরা সেখানে পালন করব এবং সেটাকে পালন করে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটাকে কার্যকর করার জন্য আমাদের যেটা করণীয় আমরা করব এবং আমার দায়িত্ব পালন করব। বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষে শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এই উপলক্ষে শরণার্থী শিবিরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দেয়। সকাল 10টার পর থেকে উখিয়া উপজেলার কুতুপালং বর্ধিত 4 নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে এবং 9 নম্বর ক্যাম্পে বালুর মাঠে সমাবেশ করেন তারা। রাখাইনে রোহিঙ্গাদের উপর সামরিক জান্তা এবং আরাকান আর্মির গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন রোহিঙ্গা নেতারা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ গাজার নাসের মেডিকেল ভবনে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় 2 শতাধিক মিডিয়া কর্মীর মৃত্যু হয়েছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি খাবারের অভাবে 24 ঘন্টায় মারা গেছেন আরও 11 জন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারের মৃতের সংখ্যা বেড়ে 3 শতাধিক, এর মধ্যে 117 জনই শিশু। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে শহরটি পুরোপুরি দখলে নিতে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় 6 জন নিহত হয়েছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মালয়েশিয়ায় আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল ও প্রাইড অ্যাওয়ার্ডসে মিস্টার ইউনিভার্স বিজয়ী হয়েছেন বাংলাদেশের মেয়ে অনন্যা আফরিন। এই উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। অনুষ্ঠানে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিস্টার ইউনিভার্স মুকুটজয়ী অনন্যা জানান বিদেশের মাটিতে তার এই অর্জনের পেছনের গল্প। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুণী পরিচালক কাজী হায়াত, চলচ্চিত্র প্রযোজক শামসুল আলম, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন সহ অন্যরা। এবারে কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার চায়ের উৎপাদন রেকর্ড 2 কোটি কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করছে চা বোর্ড। গত মৌসুমের চেয়ে এবার দামও ভালো পাচ্ছেন চাষি, তবে সমতলের চায়ে নতুন মড়ক সহ টানা সংকটে বেড়েছে উৎপাদন খরচ। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ধানি জমির মতো সারি সারি চা বাগানে এখন সবুজের সমারোহ। গেল মৌসুমে সিন্ডিকেটের দৌরাত্মে প্রতি কেজি কাঁচা চা পাতা 10 থেকে 12 টাকায় বিক্রি হলেও বর্তমান বাজার উঠেছে 24 থেকে 26 টাকা পর্যন্ত। চাষিরা মনে করেন কালোবাজারে চা বিক্রি বন্ধ ও কারখানাগুলোতে প্রশাসনের তদারকি জোরদার করায় এই পরিবর্তন। এই সিন্ডিকেটটা যখন আপনার ব্ল্যাক মার্কেটে আর কি, যেটাকে কালোবাজারে যেটা বিক্রি হচ্ছে, তখন এরা চায়ের দামটা কমায় দিচ্ছে, যে চায়ের এবং খারাপ মানের যে চাটা এটা ওয়াকশনে তুলতেছে। কিছুটা দাম বাড়লেও যদিও যে দামটা দিছে রেট করে, ওই দামটা কিন্তু আমাদের খরচ অনুযায়ী বা এখন যে ওয়াকশন রেট এটার সাথে কোনো রকমের সামঞ্জস্যতা নাই। তবে লাল মাকড়, কারেন্ট পোকা ও লোফারের আক্রমণে পাতা পচা রোগ ও প্রয়োজনীয় সার না মেলায় দুশ্চিন্তায় চাষি। বাগানে এই বছর নতুন রোগের মধ্যে দেখা দিচ্ছে আপনার এই কারেন্ট পোকা একটা, সেটা আপনার মনে হয় যে কুশিটা ফাটার পর পরে কুশিটা বসে থাকে। চায়ের ওষুধ, পানি, সার, বীজ, কীটনাশক এগুলো যদি পাইতাম আমরা, তাহলে তো আমাদের কৃষকের উপকার হতো। কারখানা মালিকরা বলছেন নিলাম বাজারেও পঞ্চগড়ের চায়ের দর বেড়েছে। ভালো চা উৎপাদন হচ্ছে এবং আমাদের কিন্তু নিলাম বাজারের এই যে মূল্য নির্ধারণ করে দেওয়ার কারণে আমরা ভালো মূল্যে নিলাম বাজারে চা বিক্রি করতেছি। চা বোর্ড জানিয়েছে গত বছরের বিক্রি না হওয়া চা পাতাও এবার নিলামে বিক্রি হচ্ছে। গেলবার সমতলে চায়ের উৎপাদন হয় 1,44,00,000 কেজি, এবার তা 2 কোটি কেজি ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। 3 লাখ 3.5 লাখ করে পাতা পেতাম, এখন আমরা পাচ্ছি অ্যারাউন্ড 5 লাখ করে পাতা প্রতিদিন। অর্থাৎ কৃষককে যে
মাঠ পর্যায়ে যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা কিছুটা আমরা ওভারকাম করেছি। গত 2 দশকে পঞ্চগড়ের প্রায় 8,000 চা বাগান গড়ে উঠেছে, যার মধ্যে চা প্রক্রিয়াজাত কারখানা রয়েছে 30টি। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রচার হওয়ার পর নোয়াখালীতে বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পরিবেশ উপদেষ্টা। জেলার বেগমগঞ্জের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসেরও বেশি সময়ের জলাবদ্ধতা নিরসন হওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এবারের বর্ষায় টানা বৃষ্টিপাতে তলিয়ে যায় নোয়াখালীর 8টি উপজেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এরই ধারাবাহিকতায় চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় মাসের অধিক সময়ের জলাবদ্ধতায় স্থবিরতা নামে নিয়মিত শিক্ষাদানে। কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রচারের পর বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনে তৎপর হয় কর্তৃপক্ষ। খেলার মাঠ সহ স্বাভাবিক স্কুল চত্বর ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একটা সাঁকোর ব্যবস্থাও করা হয়েছে এবং পানি সেচের ব্যবস্থা হচ্ছে, তার কারণে আমরা প্রতিদিন রেগুলারলি ঠিকমতো স্কুলে আসতে পারি। আমাদের সহপাঠীদের দেখি নাই, নিয়মিত স্কুলে আসতে পারি নাই। এখন আমাদের বিদ্যালয়ে পানিগুলো সেচে দেওয়া হয়েছে, এখন আমরা আনন্দ পাইতেছি। মাঠেও নামতে পারি এবং এই খেলাধুলাতে উঠতে পারি। আমরা স্কুলে আসতে পারি, খুব মজা করতে পারি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে এবং পাঠদানের মানও ভালো। শিক্ষার্থী উপস্থিতি কম হলে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না, সেই জন্য শিক্ষার্থী উপস্থিতি জরুরি, আর যা স্থায়ী সমাধান হিসেবে সম্পূর্ণ মাঠটা ভরার অত্যন্ত জরুরি। মাঠের পানি কমেছে এবং বাচ্চারাও উৎসাহ নিয়ে স্কুলে আসতে পারছে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে, যথাযথ প্রক্রিয়ায় তারা মাঠটি দ্রুতই ভরাট করে নেবেন। যাতায়াতের জন্য রাস্তা, ইন্টারনাল রাস্তা করে দেওয়া হবে, সেটার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকে এস্টিমেট করে দিলেই আমরা সেটা করে দিব এমার্জেন্সি বেসিসে। শিক্ষাসহ এলাকার সার্বিক পরিবেশ প্রতিবেশ স্বাভাবিক রাখতে জলাধার দখল দূষণমুক্ত ও প্রবাহমান রাখার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। এতে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ভোটের মাধ্যমে কিছু বিষয় অনুমোদন করা হয়। এর মধ্যে আছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থ বছরের আর্থিক বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন ও প্রস্তাবিত শূন্য লভ্যাংশ অনুমোদন। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদের 3 জন পরিচালক পুনর্নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আক্তার। বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ আসিফ শামস এবং অন্যরা। আমরা অ্যাসাইনমেন্ট করেছি আগামী 5 বছরের একটা পরিকল্পনা নেওয়ার জন্য, যাতে এই কোম্পানি 2030 সনের মধ্যে সম্মানিত জায়গায় আসে, বাংলাদেশের প্রথম 5টি কোম্পানির মধ্যে হয়। দেশের বাজারে পাতলা ভাঁজযোগ্য স্মার্টফোন অনার ম্যাজিক V5 উন্মোচন করা হয়েছে। আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ফোনটি উন্মোচন করা হয়। ফোনটির আনফোল্ড অবস্থায় পুরুত্ব 4.1 মিলিমিটার আর ওজন মাত্র 217 গ্রাম। এছাড়া ফোনটিতে রয়েছে 7.9 ইঞ্চির ইনার ডিসপ্লে ও 6.43 ইঞ্চির আউটার স্ক্রিন এবং 5820 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাঙ্গুও, বিজনেস হেড আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম সহ গ্রামীণ ফোন ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হয়ে আসবে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। শাকের আদানের রিপোর্ট।
মাই টিভির সিইও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দুপুরে সিআইডি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। পুলিশ তার 7 দিনের রিমান্ডের আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তাদেরকে অ্যারেস্ট করা যাবে। এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে, সেখানে তারা অব্যাহতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই। রোববার রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে অভিযান চালিয়েছে র্যাব ৭। এ সময় পলিথিন উৎপাদন কারখানাকে 2 লাখ টাকা জরিমানা এবং 1000 কেজি পলিথিন জব্দ করে। চট্টগ্রাম র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় অভিযান চালায়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা নেতৃত্ব দেন। এ সময় জিলানি প্লাস্টিক কোম্পানিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্লাস্টিকের কারখানা করায় কবির এন্টারপ্রাইজ ও নূর ট্রেডিং নামে আরও 2টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে চট্টগ্রাম মহানগরের অপরিকল্পিত নগরায়ন শীর্ষক সভা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিবেশ বিজ্ঞানী ডক্টর শফিক হায়দারের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন করতে হলে সিটি কর্পোরেশন, বন্দর ও ওয়াসার সমন্বয়ে উচ্চতর পরিকল্পনা বিভাগ সৃষ্টি করতে হবে। আগামী 50 বছরে চট্টগ্রাম মহানগরীতে কোথায় কত মানুষের বসবাস হবে, ফুটপাত কোথায় থাকবে, কত পাবলিক ট্রান্সপোর্ট থাকবে তা নির্দিষ্ট করে বাস্তবায়ন করতে হবে। সভায় বক্তব্য রাখেন স্থপতি জেরিনা হোসেন, বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভিন রুবা সহ অন্যরা। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার ও পরিচালক জাহানারা ভুঁইয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 72 বছর। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাসের সিনিয়র সাবেক সভাপতি বাদুল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় প্রেস ক্লাবে তার জানাজার নামাজ হয়। জানাজায় অংশ নেন বাদশাসের সাবেক সভাপতি আব্দুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, বাদশাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, বাদশাসের সাবেক সভাপতি রাজু আলিম সহ অন্যরা। পরে বাদাসর রাজধানীর গোলাপবাগে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ধলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও হোঁচট ম্যানচেস্টার ইউনাইটেডের। হার দিয়ে আসর শুরুর পর ফুলহ্যামের সঙ্গে রেড ডেভিলদের ড্র। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলা হয়েছে। ম্যারিয়ট লা গুয়ার্ডিয়া হোটেলে অনুরণন নামের ওই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ডাক্তার ওয়াদুদ ভুঁইয়া, সদস্য সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ট্রাস্টি বোর্ডের প্রধান শাহনেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ। দিনভর আয়োজনের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নিউ ইয়র্কের প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব। একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা। চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকের সাক্ষ্য। লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জিএমপি কমিশনারকে শোকজের সিদ্ধান্ত।
সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচির প্রশংসা। এবং প্রথম বাঁহাতি বোলার হিসেবে টি-20তে 500 উইকেট শিকারে সাকিব আল হাসানের রেকর্ড, সিপিএলে অ্যান্টিগার জয়ের নায়ক বিশ্বসেরা অলরাউন্ডার। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।